রসায়ন দ্বিতীয় পত্রে যাব। আচ্ছা, দ্বিতীয় পত্রে প্রথম চ্যাপ্টার কি আমাদের পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নে বেশ কয়েকটা টাইপই আছে, রসায়ন দ্বিতীয় পত্রে ম্যাথ অনেক আছে আমাদের। আচ্ছা, দ্বিতীয় পত্রে প্রথম টাইপ কি গ্যাসীয় সূত্র। ওকে, তো গ্যাসীয় সূত্রতে প্রবেশ করার আগে আমরা গ্যাসীয় সূত্র কয়টা পাই? মূলত তিনটা পাই। একটা হচ্ছে তোমার কি বয়েলের সূত্র আমরা কি পাই? P1 V1 ইকুয়াল কি P2 V2। চার্লসের সূত্রে কি পাই? V1 T1 ইকুয়াল কি V2 T2। চাপীয় সূত্রে কি পাচ্ছি আমরা? P1 T1 ইকুয়াল কি P2 T P1 বাই T1 ইকুয়াল কি P2 বাই T2। আচ্ছা, এবং এই তিনটা সূত্রকে যখন তুমি সমন্বিত করবা তখন কি আসবে? আসবে হচ্ছে কি P1 V1 T1, তো P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড কি T2। মজার ব্যাপার হচ্ছে এখানে সূত্রগুলো জাস্ট জানবা, সূত্র জানবা, মানগুলো বসাবা, ইজিলি নির্ণয় করবা, আর কোনো প্যাচ নাই। ঠিক আছে, তো কঠিন কিছু না, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখবা। এই সূত্রগুলো মনে রাখবা, কোনো ঝামেলা নাই ভাইয়া, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেন আমরা যাব। দেখো, একটি 5 লিটার বেলুনকে, কি বলছে? একটা 5 লিটার বেলুনকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত হবে? সারা বাংলা সিলেটে আসছে তোমার 13-14 সেশনে। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে? একটি 5 লিটার, এটাকে আমি কি ধরলাম এখানে? V1। বেলুনকে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি ধরলাম আমি? T1। থেকে 50 ডিগ্রি সেলসিয়াস নিলাম, এটাকে কত ধরলাম? T2 ধরলাম। তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন মানে কি? V2 ইকুয়াল হোয়াট? তাহলে V এবং T এর মধ্যে যে সম্পর্কিত যে তোমার ফর্মুলাটা, এটা কার ফর্মুলা বলো তো দেখি? এটা হচ্ছে ভাইয়া কার ফর্মুলা? এটা হচ্ছে তোমার কি চার্লসের সূত্র, তাই না? চার্লসের সূত্র, সরি, বয়েলের সূত্র। মাথা কাজ করতে, সরি, চার্লসেরও না, চার্লসের সূত্র। ঠিক আছে, ওকে, ঘুম নাই, মাথায় কাজ করতেছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি কি V1 ডিভাইডেড T1 ইকুয়াল কি V2 ডিভাইডেড T2। এটা কি জানি? আমরা চার্লসের সূত্রটা জানি। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি ভাই? এখানে V2 টা নির্ণয় করতে হবে, তাই না? V2 টা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা যদি V2 টা নির্ণয় করি তাহলে কত আসতেছে? V1 T1 ইনটু কত? T2। ওকে, সো আমরা যদি এখানে V2 টা নির্ণয় করতে তাহলে V1 কত ভাইয়া? এখানে V1 কত দেওয়া আছে? 5 লিটার। ওকে, T1 কত দেওয়া আছে এখানে ভাইয়া? T1 টা আমরা নির্ণয় করব, তাই না? T1 টা আমরা কি করব? নির্ণয় করব। আচ্ছা, সো আমরা T1 কত দেওয়া আছে এখানে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 এর সাথে আমরা কত যোগ করব? 273 যোগ করব, তাহলে কত আসতেছে? 298 কেলভিন। কারণ অবশ্যই আমাদেরকে কি করতে হবে ভাইয়া? কেলভিনে নিয়ে যেতে হবে, কেলভিনে অবশ্যই নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে T2 টা কত? 50 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে কত আসবে এখানে আমাদের? 273 যোগ 50, 273 যোগ 50। তাহলে আমাদের এখানে কি করব? 273 যোগ করব, তাহলে কত আসতেছে আমাদের এখানে? 323 কেলভিন, তাই না? 323 কেলভিন। ওকে, সো এই দুইটা জিনিস আসতেছে। তাহলে দেখো আমাদের এখানে কত আসে? এখানে বলো তো দেখি, এখানে নিচে আসবে কত? এখানে 298, এখানে ইন্টু কত আসবে? 323। ওকে, সো আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা বের করে ফেলতে পারতেছি। 5 দিয়ে যখন 298 কে কাটবো তখন আমরা কত পাচ্ছি? 5 দিয়ে 100 কতবার যায়? 20 বার। 200 কতবার যাবে? 40 বার। 300 কতবার যাবে? 60 বার, তাই না? কত? 5 6 30, 300। তাহলে আমরা এখানে কত ধরবো? 60 বার। একটু কম বেশি হবে, সমস্যা নেই। এখানে আমরা কত ধরলাম? নিচে ধরলাম কত? 60। ধরে নাও এসে 298 না, এখানে কত আছে? 300 আছে। তো আমরা এখানে 5 দিয়ে 300 কে কাটলাম, কত আসছে? 60 আসছে, ধরে নিলাম। তো আমরা এখন 60 দিয়ে যখন 323 কে কাটবো তখন কি আসবে? আচ্ছা, তো 60 দিয়ে যদি আমরা 323 কে কাটি তাহলে দেখো আমাদের কত হবে? 5 6 30, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, ধরো 5.3 এর মতো আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে কত? 5.3 লিটার। তাহলে নতুন আয়তন কত হবে ভাইয়া? 5.3 লিটার। তো ক্যালকুলেশন গুলো কিভাবে করি এটা একটু মাথায় রাখবা। তোমাকে যে একদম 298 কে কাটাকাটি করতে হবে 5 দিয়ে, এটা কিন্তু না ভাইয়া। তুমি দেখবা কি তোমার কমফোর্ট কোনটা, মানে তোমার জন্য কাছাকাছি কোন একটা মান ধরে নিবা, একদম কাছাকাছি, একবার বেশি দূরে না, কাছাকাছি এটা ধরে নিবা, ধরে দেখবা কি তোমার ক্যালকুলেশনটা হচ্ছে কিনা। কারণ তুমি যে অপশনগুলো পাবা সেই অপশনগুলো কিন্তু ভাইয়া খুব একটা যে তোমার কাছাকাছি থাকবে ওরকম না। ধরো এখানে একটা 5.3 লিটার, একটা দেওয়া থাকতো কি 6.5 লিটার, একটা 10 লিটার, একটা কি 2 লিটার, এই টাইপের অপশন দেওয়া থাকবে। সো তুমি যদি একটু জাস্ট মানে কাছাকাছি উত্তরটা বের করতে পারো তাহলে কিন্তু তোমার অপশনটা তুমি দাগায় দিয়ে আসতে পারবা। বুঝছো সবাই? তো এইভাবে ক্যালকুলেশন গুলো করবা।
ওকে, সো আমাদের উত্তর কত আসছে এখানে 5.3 লিটার। আচ্ছা, নতুন আয়তন কত 5.3 লিটার। দেখছো কত ইজি, শুধুমাত্র আমাকে ভ্যালুগুলো দেওয়া আছে, আমি জাস্ট ভ্যালুগুলো বসাইছি, আর কোনো কাজ নাই। আর তাপমাত্রা অবশ্যই কি করবা, কেলভিনে নিয়ে করবা। আচ্ছা, পরে দেখো আমাদেরকে সেকেন্ড আরেকটা প্র্যাকটিস আমি রাখছি, সেটা কি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু কৃষি গুচ্ছ। তাহলে এখানে বলা আছে কি একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বাড়লে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়, তাপমাত্রার বৃদ্ধি কত? আচ্ছা, ওকে, সো এখানে একটু কোয়েশ্চেনের ভুল দেওয়া আছে। 17 ডিগ্রি সেলসিয়াস, একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, এটিকে বাড়ালে, এখানে আমার দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস, একে বাড়ালে এখানে দেওয়া আছে কত 17 ডিগ্রি সেলসিয়াস, একে বাড়ালে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়। এখানে মানে মেইন কোয়েশ্চেনে ভুল দেওয়া ছিল, একটু মানে ইনফরমেশনে কম দেওয়া ছিল আর কি। তাহলে প্রথম যে তাপমাত্রাটা, আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, মানগুলো একটু বসাই, তাহলে দেখো প্রথম তাপমাত্রাটা কি এখানে ভাইয়া T1 কত 17 ডিগ্রি সেলসিয়াস, 17 প্লাস 273 কত আসতেছে ভাইয়া এখানে 290 কেলভিন, তাই না? কত আসতেছে 290 কেলভিন, আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি এখানে, আমরা এটা আগেই করে ফেললাম 290 কেলভিন। একটু এই পাশে লিখি, ওকে। তারপর বলছে কি গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়। সো আমরা যদি এখানে V1 আদি আয়তন ধরি, যদি V1 ইকুয়াল V, তাহলে ভাই V2 কত হবে 2V, কারণ কি বলছে যে তোমার আয়তনটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে V1 এ যদি আমার V হয়, তাহলে V2 তে কি হবে 2V, মানে কি দ্বিগুণ। সো আমরা যদি এখানে V এবং T এর সূত্র কি আমরা জানি কি, V1 ডিভাইডেড T1 ইকুয়াল V2 ডিভাইডেড T2। আমাদেরকে T2 টা প্রথমে বের করতে হবে, T2। তো T2 যদি আমরা বের করি, তাহলে কি হবে আমাদের, বলতো দেখি, V1 T1 ডিভাইডেড কত, সরি V2 T1 ডিভাইডেড কত V1। T2 টা আমি বের করলে আমার কি আসতেছে ভাইয়া, V2 T1 ডিভাইডেড কত V1। আমাদের V2 কত এখানে 2V, V2 কে আমরা কত ধরছিলাম 2V ধরছিলাম। আচ্ছা, T1 কে কত ধরছিলাম আমরা, T1 কে কত ধরছি আমরা 290। আচ্ছা, আর এখানে V1 কে কত ধরছি আমরা, শুধুমাত্র V ধরছি। তো আমরা যদি এখানে কি করতে পারি ভাইয়া, এই V আর এই V কাটাকাটি করি, তাহলে কত আসতেছে 2 × 290। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া, এখানে অ্যান্সারটা আসতেছে কত বলো তো দেখি, এখানে অ্যান্সারটা আসবে কত 580। সেটা আমার কত আসতেছে T2, T2 মানে কত আমার 580, কি হচ্ছে ভাই এটা কেলভিন, 580 কেলভিন। তো কথা হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, সেলসিয়াসে দেওয়া আছে। এখন আবার পুনরায় আমাকে কেলভিনটাকে সেলসিয়াসে নিতে হবে, বুঝছো? তো আমরা যদি কেলভিন থেকে সেলসিয়াসে যাই, তাহলে আমরা এটাকে কি করব, 273 দিয়ে মাইনাস করব, 580 মাইনাস 273, এটা কি ডিগ্রি সেলসিয়াস। তাহলে 580 থেকে যদি আমরা 273 মাইনাস করি, তাহলে আমাদের কত আসবে 307। তো আমাদের কত আসবে এখানে 360 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখানে আমাদের কত আসতেছে 307 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? ওকে, রাইট, 307 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা কতটুকু বৃদ্ধি করলাম? তো আমাদের এখানে যদি বলি, এখানে বৃদ্ধি কত, বৃদ্ধি ইকুয়াল 307 মাইনাস কত 17। তাহলে আমাদের কত আসতেছে এখানে 307 মাইনাস 17, তাহলে কত আমাদের 290 ডিগ্রি সেলসিয়াস। কত উত্তর আসছে এখানে 290 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হবে কি তোমার কতটুকু বৃদ্ধি হচ্ছে, যদি বলা হয় কি ভাইয়া কতটুকু বৃদ্ধি হচ্ছে, তখন এটাই হবে কি আমাদের উত্তর। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, তাপমাত্রা বৃদ্ধি কত বা এই টাইপের কোশ্চেন অবশ্যই আসতে পারে। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, এরপর আসো কি ডাল্টনের আংশিক চাপ, ইম্পর্টেন্ট আছে টাইপটা, টাইপ নাম্বার 2। সো আমরা মোটামুটি আমরা যে আগের টাইপটা বললাম গ্যাসের সূত্র, এটা মূলত আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারও কিন্তু আছে, তো আমরা ওইখান থেকেও কিন্তু এটা পড়তে পারবো, সমস্যা নাই। তো এখন আমরা ডাল্টনের আংশিক চাপ, তো দেখো আংশিক চাপ, একটা পাত্রের মধ্যে তুমি ধরো একটা পাত্রের মধ্যে অসংখ্য অণু আছে, হ্যাঁ, অসংখ্য পদার্থের গ্যাসের অণু আছে। প্রত্যেকটার অণুর চাপগুলাকে তুমি যদি সমন্বিত করো বা একসাথে যোগ করো, যে চাপটা আসবে সেটাই কি একটা মোট চাপ। তো ডাল্টন মূলত আংশিক চাপ সূত্র এটাই বলছে যে আংশিক চাপগুলো মিলে সামগ্রিক চাপটা তৈরি হয়। এই জন্য উনি এই সূত্রটা দেন যে তোমার P ইকুয়াল কি P1 প্লাস P2 প্লাস P3 প্লাস Pn, সিমিলারলি PV ইকুয়াল কি
P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 প্লাস কি ডট 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 PN VN। অর্থাৎ তুমি যতগুলোকে একসাথে যোগ করবে আলটিমেটলি এটা সমন্বিত সূত্র হবে। বাট এই যে দুইটা সূত্র, এইটার থেকে কোয়েশ্চেনের চেয়ে বেশি তোমার এইখানে কোয়েশ্চেনটা বেশি আসে। এখানে একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে তোমার কি আংশিক চাপ মানে কি। আচ্ছা, আংশিক চাপ মানে কি, এটা ফর্মুলাটা ভালো করে দেওয়া নাই, সো মনে রাখবা, এটা হয়তো কেটে গেছে। আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল, আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। অর্থাৎ একটা পাত্রের মধ্যে গ্যাস, যতগুলা গ্যাসই থাকুক না কেন, এগুলো যে মোট একটা চাপ দিবে, সেই মোট চাপের সাথে তুমি গুণ করবা কি মোল ভগ্নাংশ। অর্থাৎ এটা কত মোল, শতাংশ হিসেবে কতটুকু আছে, এটা কি অর্ধেক আছে নাকি 5/1 নাকি 100/1, যতটুকুই থাকে সেটার সাথে তুমি মোট চাপটাকে গুণ করে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমরা একটু পরের স্লাইডে যাই, তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো এটা। ওকে, দেখো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, বলা আছে কি, এখানে বলা আছে হচ্ছে তোমার 10 মোল এ গ্যাস এবং 30 মোল বি গ্যাস, এই দুইটা দ্বারা গঠিত মিশ্রণে মোট চাপ 12 ATM হলে আংশিক চাপ কত। তাহলে মোল ভগ্নাংশ, তাহলে আংশিক চাপ কত। আচ্ছা, কার আংশিক চাপ, আমরা হচ্ছে কি এ গ্যাসের, আমরা এখানেও তোমার একটু ইয়ে আছে এ গ্যাসের, তাহলে কার আংশিক চাপ নির্ণয় করবো আমরা, এ গ্যাসের। তাহলে দেখো 10 মোল এ গ্যাস 30 মোল বি গ্যাস দ্বারা গঠিত মিশ্রণে মোট চাপ 12 ATM হলে বা বায়ুচাপ হলে এ গ্যাসের আংশিক চাপ কত। এখানে এগ্রিকালচার 22-23 আসছে। তো প্রথমত আমরা যদি মোল ভগ্নাংশটা নির্ণয় করি, এখানে প্রথমত আমরা কি করলাম, এখানে মোল ভগ্নাংশটা, এখানে কারটা নির্ণয় করবো আমরা, এ গ্যাসেরটা। আমরা যদি এখানে কি নির্ণয় করি, এ গ্যাসের মোল ভগ্নাংশ ইকুয়াল, তো এখানে এ গ্যাসের মোল ভগ্নাংশ ইকুয়াল কি হবে বলো, বলো তো কি ভাইয়া, এখানে কি কি দেওয়া আছে আমাকে। প্রথমত আমি দুইটাকে কি করলাম, যোগ করব। এখানে কি আছে, প্রথমত এ গ্যাসের কত মোল আছে, এখানে 10 মোল আছে, বি গ্যাস কত আছে, এখানে 30 মোল আছে। কারটা নির্ণয় করবো আমরা, এ গ্যাসটা নির্ণয় করবো, এই জন্য কি এ গ্যাসটা উপরে যাবে। এই জিনিসগুলো তো আশা করি তোমরা একদম ছোট ক্লাস থেকে পারো, তাই না, এগুলো ছোট ক্লাস থেকে পারো। আচ্ছা, তাহলে নিচে কত আসতেছে 40, উপরে কত আসতেছে 10, তাহলে আলটিমেটলি কত আসতেছে ভাই এখানে 1/4, মানে কত 1/4, কত আসতেছে ভাই এখানে 1/4 আসতেছে, তাই তো। তো এটা কি হচ্ছে তোমার এ গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে আংশিক চাপ কত নির্ণয় করতে হবে, তাই না, মোট চাপ কত দেওয়া আছে 12 ATM। ওকে, তো আমরা আংশিক চাপ, আংশিক চাপ, আংশিক চাপ আমরা কি জানি, আংশিক চাপ জানি কি আমরা মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ 1/4 ইনটু মোট চাপ কত ভাইয়া 12। তাহলে এটাকে কাটাকাটি করলে কত আসতেছে আমার, এখানে এখানে কাটাকাটি করলে 3 4 12, সো আমার কত আসছে 3 ATM। সো বুঝছো, এখানে তুমি যদি, এটা হচ্ছে কি আমাদের উত্তর, দিস ইজ দ্য অ্যান্সার। তো তোমরা এখানে যদি মোল ভগ্নাংশটা নির্ণয় করতে পারো, মোল ভগ্নাংশটা, ঠিক আছে, মোল ভগ্নাংশ নির্ণয় করতে পারো, তুমি কি করবা, যত মোল থাকুক না কেন সবগুলোকে হরে যোগ করবা, আর উপরে কি করবা, তুমি যারটা নির্ণয় করবা তারটা বসাবা শুধুমাত্র, যেমন এখানে বসাইলাম, সুন্দর করে মোল ভগ্নাংশটা নির্ণয় করবা। এগুলো তো ভাই ছোট ক্লাসের ম্যাথ, এগুলো যদি না পারো তাহলে তো হবে না। তো দেখো এখানে 1/4 আসছে, আমি সাথে কি করলাম, মোট চাপটা গুণ করলাম, অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, গুণ করে কত বললাম 3 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তো পরিশ্রম হচ্ছে রে ভাই, মানে ঘুম মনে হচ্ছে যে আমি এখানে স্টুডিওতে পড়ে যাবো ঘুমায় এখন। ওকে, গ্রাহামের ব্যাপন সূত্র, এখানে গ্রাহামের ব্যাপন সূত্রটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখান থেকে মূলত কি আসে, ব্যাপন হার, ব্যাপন হারকে মূলত আমরা কি দিয়ে প্রকাশ করি জানো, আর দিয়ে প্রকাশ করি। একটু ভালো করে লিখি, ব্যাপন সূত্রতে বলা হয় ব্যাপন হার, গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয় কি ভাইয়া, যে ব্যাপন হার আর ইকুয়াল 1/√m। মোট কথা হচ্ছে কি, ব্যাপন হারটা কোন একটা গ্যাসের ব্যাপন হার, এটা কি কতটুকু ব্যাপিত হবে, এটা কি তাড়াতাড়ি ব্যাপিত হবে নাকি ধীরে ব্যাপিত হবে। সো ব্যাপন হারটা কি তোমার এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো যার ভর বেশি তার কি ব্যাপন হার কম, সিম্পলি। ওকে, সো আমরা এখান থেকে যেটা সমীকরণ দাঁড় করে, তাহলে কি আসতেছে R1/R2 ইকুয়াল কি √m2 ডিভাইডেড m1, তাই না। এটা আমরা বের করতে পারি না, এটা আমরা দাঁড় করাইতে এখানে পারি। ওকে, অথবা আমরা এখানে এটাও বলতে পারি যে √d2 ডিভাইডেড কি d1। সেখান থেকে মনে রাখতে হবে তোমাকে, অনেকে তো বলতেছে ভাই ডি জিনিসটা কি, তো একটু মনে রাখবা, এখানে
ডি হচ্ছে তোমার কি ঘনত্ব। মনে রাখবা আণবিক ভর, ভরের সমানুপাতিক কিন্তু ঘনত্ব। কারণ আমরা একটা জিনিস জানি না, আমরা জানি হচ্ছে কি তোমার ঘনত্ব। ঘনত্ব ইকুয়াল কি জানি আমরা, ভর ডিভাইডেড আয়তন। ভর ডিভাইডেড কি আয়তন। সো আমরা কি ঘনত্ব এবং ভর কি দুটাকে সমানুপাতিক পাচ্ছি, এই জন্য কি এই দুটা কি সেম সেম। যেহেতু ভর যেহেতু তোমার ব্যাপন হারের ব্যস্তানুপাতিক, সুতরাং ঘনত্ব কি ব্যাপন হারের ব্যস্তানুপাতিক হবে। মুছে দিচ্ছি। সো এটা হচ্ছে কি সূত্র। সো আমাদেরকে অনেক সময় ঘনত্ব দেওয়া থাকতে পারে, অনেক সময় কি ভর দেওয়া থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার বলা থাকে আর কি ভরটা, যে এত ভর হইলে এটার ব্যাপন হার এত হইলে ওইটার ভর কত হবে। আমি কোশ্চেনে যাব, বাট ফর্মুলাটা এক্স্যাক্টলি তোমাকে এভাবে মনে রাখতে হবে, যে ফর্মুলাটা এই জিনিসটা মনে রাখলেই হবে। আরেকটা জিনিস মনে রাখবা, যার ব্যাপন হার যত বেশি তার সময় কিন্তু কম লাগবে, এটা মনে রাখবে। কারণ যার হার বেশি তার মানে কি সে কম সময়ে বেশি করতে পারতেছে, দ্যাটস ওয়াই যার ব্যাপন হার যত বেশি তার কি সময়টা কম লাগবে। ওকে, কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন সলভ করলে আমরা বুঝবো। একটি গ্যাস এ এর ব্যাপন হার, একটি গ্যাস এক্স এর ব্যাপন হার গ্যাস ওয়াই এর ব্যাপন হারের দ্বিগুণ। আচ্ছা, তো আমরা এক্স এর বাষ্প ঘনত্ব 2 হলে ওয়াই গ্যাসটির আণবিক ভর কত। আচ্ছা দেখো, প্রথমত কি বলা আছে, এক্স এর ব্যাপন হার, তো আমরা এক্স এর ব্যাপন হার ওয়াই গ্যাসের ব্যাপন হারের দ্বিগুণ ধরলাম, ঠিক আছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এক্স এর ব্যাপন হার একটা, এক্স এর ব্যাপন হার কি ধরলাম কি আর এক্স, আর ওয়াই এর ব্যাপন হার কি আর ওয়াই। তো বলছে কি ভাইয়া এক্স এর ব্যাপন হারটা ওয়াই এর ব্যাপন হারের দ্বিগুণ। তো ধরো ওয়াই এর ব্যাপন হারটা যদি আমরা ধরি কত আর, শুধু আর ধরলাম, তাহলে এক্স এর ব্যাপন হারটা কত ধরতে পারি 2 আর, কত ধরতে পারি আমরা 2 আর, কারণ কি এটা দ্বিগুণ। ওকে, এক্স এর বাষ্প ঘনত্ব 2 হইলে ওয়াই গ্যাসটির আণবিক ভর কত। মনে রাখবা এক্স এর আণবিক ভর এম এক্স ইকুয়াল কত হবে জানো, বাষ্প ঘনত্ব যত দেওয়া থাকবে, মনে রাখবা আণবিক ভর হচ্ছে তোমার কি অলওয়েজ বাষ্প ঘনত্ব ইনটু 2। বাষ্প ঘনত্ব এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, সুতরাং এটা আণবিক ভর কত হবে 2 ইনটু 2 ইকুয়াল কত 4। সো আমরা বলতে পারতেছি কি এক্স এর আণবিক ভর হচ্ছে কত 4। তাহলে আমাদেরকে আলটিমেটলি নির্ণয় করতে হবে কি ওয়াই এর আণবিক ভর কত। আমাদেরকে বলা ছিল কি একটি গ্যাস এক্স এর ব্যাপন হার গ্যাস ওয়াই এর দ্বিগুণ। সো আমরা এখানে সুন্দর করে লিখলাম যে ওয়াই এর ব্যাপন হার যদি আর হয় তাহলে এক্স এরটা আমার 2 আর হবে, আর এক্স এর বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে 2। তাহলে আমরা জানি কি বাষ্প ঘনত্বের সাথে আমি 2 গুণ করলে কি আমি পাচ্ছি আণবিক ভর। এই জন্য কি আমি বাষ্প ঘনত্ব থেকে সুন্দর করে আণবিক ভরটা নির্ণয় করলাম, এবং তাহলে ওয়াইটা ভর কত। এই টাইপের কোশ্চেন মূলত আসে। চলো আমরা এখন কোশ্চেনে চলে যাই। আর এক্স ডিভাইডেড কি আর ওয়াই ইকুয়াল কি রুট ওভার এম ওয়াই ডিভাইডেড কি এম এক্স, কারণ কি দুটো ব্যস্তানুপাতিক এজন্য কি উল্টা উল্টি হয়েছে। ওকে, সো আমরা একটু যদি এখানে কি করতে পারি ভাইয়া, আমরা এখান থেকে জাস্ট একটা বর্গ করে দিতে পারি, তাই না। আর এক্স আর ওয়াই এটার উপরে স্কোয়ার ইকুয়াল কি রুট ওভার, সরি তাহলে স্কোয়ার দিলে তো এটা রুট উঠে যাবে, তাই না। তাহলে এখানে কত আসছে আমার এম ওয়াই ডিভাইডেড কত এম এক্স। ওকে, আমার নির্ণয় করতে হবে কি ভাইয়া এম ওয়াইটা নির্ণয় করতে হবে। ওকে, সো আমি যদি এম ওয়াইটা নির্ণয় করি তাহলে আমাকে কি করতে হবে, এম ওয়াইটা এক পাশে রাখলাম ইকুয়াল এখানে কি করব আমরা আর এক্স ডিভাইডেড কত আর ওয়াই হোল স্কোয়ার ইনটু কত এম এক্স। তাহলে আমার অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া এম ওয়াই ইকুয়াল আর এক্স কত এখানে 2 আর, আর এক্স যদি আমরা 2 আর ধরি তাহলে আর ওয়াই কত এখানে শুধুমাত্র আর। ওকে, এটা কত হোল স্কোয়ার ইনটু কত আসতেছে আমার এম এক্স, এম এক্স কত ভাইয়া 4। তাহলে কত আসতেছে আরে আরে কাটা, তাহলে কত আসতেছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত আমার এখানে 4 থাকতেছে ইনটু 4, তাহলে এখানে কত আসছে আমার 16। সো আমরা আলটিমেটলি বলতে পারি কত এম ওয়াই ইকুয়াল কত 16। এম ওয়াই কত আমাদের এখানে 16 হচ্ছে, এম ওয়াই ইকুয়াল কত হচ্ছে ভাইয়া 16। সো আশা করি বুঝছো সবাই। তোমাকে সবকিছু দেওয়া থাকবে, আমি এটা বলতেছি তোমাকে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বলো, ভার্সিটি অ্যাডমিশন কৃষি বলো বা যে কোনো ভার্সিটি বলো, অ্যাডমিশন গুলোতে শুধুমাত্র ভ্যালুগুলো দেওয়া থাকে, তুমি জাস্ট বসায় দিবা সূত্রতে। তো তুমি জাস্ট এখানে দেখো তোমার কাজ ছিল কি, তোমার জাস্ট কাজ ছিল এই ফর্মুলাটা জানা। ফর্মুলাটা তুমি জানছো, কি কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে সেগুলো বসাইছো, সুন্দর করে ফর্মুলা তাই না এখানে ট্রান্সফার করেছে। শুধুমাত্র একটা কাজ করা লাগছে, তোমাকে জানা লাগছে কি এখানে বাষ্প ঘনত্ব এর সাথে 2 গুণ করলে কি হয় আণবিক ভর পাওয়া যায়। আণবিক ভরটা নির্ণয় করছো, শুধুমাত্র মানগুলো বসাইছো, বসায় কিন্তু কোশ্চেনটা সলভ করে ফেলছো, তাই না। তো এইভাবে কি করতে হবে আমাদেরকে গ্রাহামে যে ব্যাপন সারে সূত্র এগুলার কোশ্চেনগুলো সলভ করতে হবে। আরএমএস বেগ, ওকে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের আদর্শ গ্যাসেও আছে এখানেও আছে। তা আমরা প্রথমত সিআরএমএস, সিআরএমএস এর বেসিক সূত্র জানি, সেটা কি প্রত্যেকটা একটা গ্যাসে থাকা প্রত্যেকটা
অণুর বা প্রত্যেকটা কণার ব্যাগকে যদি আমরা ধরি তাহলে আমাদের হবে কত জানো, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 Cn স্কোয়ার ডিভাইডেড কত n। এইটা হচ্ছে কি মেন সূত্র। তো অনেক সময় দেওয়া থাকে কি, ধরো যে একটা গ্যাস, এই গ্যাসের তিনটা অণু একটার বেগ হচ্ছে ধরো 25, একটার বেগ 30, একটার বেগ 35, দিয়ে বলবে কি যে এদের আরএমএস ব্যাগটা কত। বাট এখন আসলে এগুলো সচরাচর আসে না, কেন হচ্ছে তোমার, কারণ দেখো এখন আসলে ক্যালকুলেটর নাই, বড় বড় ম্যাথ দিবে না। সো তোমাকে যদি ধরো তিনটা কণা দেওয়া থাকলো, তিনটারই ব্যাগ দেওয়া আছে, তুমি জাস্ট এখানে বসাবো, C1 বসাইলা, C2 বসাইলা, C3 বসাইলা, বসে প্রথমে কি করবো, বর্গমূল করবা, বর্গ করবা, তারপর এটাকে আবার বর্গমূল করবা, করে হচ্ছে তুমি কি সংখ্যা দিয়ে ভাগ করবা, শেষ। ওকে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার কি CRMS ইকুয়াল √3RT ডিভাইডেড m। এটা হচ্ছে সেকেন্ড সূত্র। বাট এই সূত্রটাকে আমরা একটু শর্টকাটে আবার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি বলি এখানে কি 157 ইন্টু √T/m, এইটা মনে রাখবা। CRMS ইকুয়াল কি 157 ইন্টু √T/m, CRMS ইকুয়াল কি 157 ইন্টু √T/m। এটা একটু মনে রাখবা। এইটা মনে রাখলে তোমার আসলে কোয়েশ্চেন গুলো সহজ হয়ে যাবে, তোমাকে জটিল ভাবে করতে হবে না। 157 ইন্টু √T/m, বুঝছো? তো এইটা মনে রাখবা, এটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। ওকে, এখন আসলে আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, যে বলছে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, টি দেওয়া আছে। টি কত হবে তাহলে, 273 যোগ 27 ইকুয়াল কত, 300 কেলভিন। বলছে কি নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত। সো আমরা দেখো CRMS 157 ধরলাম ইন্টু √T/m, টি কত ভাই এখানে 300, নাইট্রোজেনের আণবিক ভর কত 28 গ্রাম, কত 14 দ্বিগুণে 28, কত আসছে তো ভাই এখানে 28 আসছে, তাই না? ওকে, তিনশোকে তুমি যদি 28 দিয়ে কাটো কত আসবে বলো তো দেখি। 300কে যদি 28 দিয়ে কাটো তাহলে কত আসবে? ওকে, ধরে নাও 28 না, এখানে 30। আচ্ছা 28ই ধরলাম। আচ্ছা 28 300-র মধ্যে কতবার যায়, 10-এর চেয়ে বেশি, ধরে নাও কি 11 বার গেছে, তাহলে কত ধরলাম আমরা, 11 বার। আচ্ছা আমরা এটা না ধরে আমরা ওইটাই ধরি, ধরো এখানে ধরলাম কত, আমরা 30 ধরলাম। তাহলে 300-র মধ্যে 30টা কতবার যাবে, 10 বার। তাহলে আমার এখানে কত থাকতেছে, 10। আচ্ছা, বাট 10কে কি আমরা আদৌ বর্গমূল করতে পারবো? আমাদের পক্ষে সম্ভব এই মুহূর্তে সম্ভব না। তো যেহেতু সম্ভব না, তো আমরা এটাকে 10 না ধরে কত ধরলাম, ধরো 9 ধরলাম। এখানে আমরা 10 না ধরে কত ধরলাম আমরা এখানে, আচ্ছা আমি 10-এর জায়গায় আমরা এটাকে কত ধরলাম, এখানে আমি 9 ধরে ফেললাম, এখানে আমি কত ধরলাম, 9 ধরলাম। আচ্ছা তাহলে 9 ধরলে আমাদের উত্তরটা কত আসতেছে, 3 তিরিকে 9, তাই না? 3 তিরিকে 9। আচ্ছা 157 ইন্টু কত আসতেছে, তাহলে 3 আসতেছে। কিন্তু কথা হচ্ছে আমাদের ছিল কত, 10, কত ছিল 10। তাহলে কি শুধুই কি 3 হবে না, একটু বেশি হবে। আচ্ছা আগে আমরা অ্যান্সারটা বের করি। তো 157কে আমরা 3 দিয়ে গুণ করি, 3 সাথে 21, 3 5 15, হাতে আছে 2 17, 571। তাহলে কত আসতেছে আমার এখানে, 571। ভাই কি এখানে কি 571 হবে না, একটু বেশি হবে। আমরা 571 না ধরে আমরা এখানে কত ধরলাম, যেহেতু একটু বেশি আমরা ধরে নিলাম কত, এখানে 580। তো মোটামুটি আমাদের এখানে আরএমএস ব্যাগটা কত হবে জানো, আরএমএস ব্যাগটা এখানে কত হবে, 580 হবে। 580, 590 বা এই আশেপাশে উত্তরটা হবে। আমি এখানে ক্যালকুলেটর নেই না যে তোমাকে ফিক্সড ভ্যালুটা নির্ণয় করে দেখাবো, আমি জাস্ট দেখাইলাম যে তোমাকে যদি কাছাকাছি জিনিসগুলো দেওয়া থাকে তুমি কিন্তু এদিক সেদিক করে করেও তুমি নির্ণয় করতে পারো। তুমি এটার উত্তর হয়তো 580 সামথিং বা 586 বা 577 এরকম, এর আশেপাশে হবে, বুঝছো? তো এই শর্টকাটটা মনে রাখবে, 157 ইন্টু √T/m। ওকে, আচ্ছা চ্যাপ্টার 2 অর্গানিক, চ্যাপ্টার 1 আমাদের শেষ। চ্যাপ্টার 2 তে অর্গানিকে কোনো ধরনের গাণিতিক জিনিসপাতি নাই, সো এটা আমরা ভাবলাম না। তো চ্যাপ্টার 1-এ আমরা যা পড়লাম তার মধ্যে মোটামুটি গ্যাসের সূত্র তো ইম্পর্টেন্ট বটেই, তারপরে আরএমএস ব্যাগটা ইম্পর্টেন্ট, এই দুইটা তো আমরা ধরতে গেলে ফিজিক্সে বেশি আসে। আর এর বাইরে বলতে গেলে ব্যাপনও ইম্পর্টেন্ট, ব্যাপন থেকে তোমার ম্যাথের চেয়ে বেশি আসে কি, তোমাকে ধরো মিথেনের ভর দিল, বা বলো কি মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যাপন হার কম বা কার বেশি, তুমি দেখবা কি যার ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার কম। ওকে, তো এই জিনিসগুলো মূলত আসে। ওকে, তো আমরা পরবর্তী চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। ওকে,
খুব ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, এখান থেকে ম্যাথ দুইটা তিনটে থাকে, দুটা তিনটাই থাকে। দেখো আমরা প্রথম যে টাইপটা বলবো সেটা কি ভাইয়া, মোল সম্পর্কিত। সো মোল সম্পর্কিত টাইপে যাওয়ার আগে আমরা মোল, আমাদের কি মোলের যে টাইপটা, এখান থেকে কি কোয়েশ্চেন আসে যে এটা থেকে ওইটাতে নাও, ওইটা থেকে ওইটাতে নাও, এই টাইপের কোয়েশ্চেন তো আসে, তাই না? তো আমরা ধরো মোল থেকে যদি ভরে যাই, ধরো আমাকে মোল সংখ্যা দেওয়া আছে, আমি ভর সংখ্যা নির্ণয় করবো, তো কিভাবে নির্ণয় করতে হবে? মনে রাখবা, মোল থেকে যখন আমরা ভরে যাব, মোল থেকে ভরে গেলে আমাদেরকে কি করতে হয়? আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। কি করতে হবে এখানে? আমাকে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। উল্টা ভাবে যখন আমি ভর থেকে মোলে আসবো, তখন আমাকে কি করতে হবে ভাই? এটাকে আণবিক ভর দিয়ে আমাকে ভাগ করতে হবে। আমি এটা অনেক দিন পড়াইছি ভাই, এই যে তোমার 3 মাত্রার চিত্র আমি কত পড়াইছি, তাই না? তো মোল থেকে যখন ভরে যাবা, আণবিক ভর দিয়ে গুণ করবা, ভর থেকে মোলে আসলে আণবিক ভর দিয়ে ভাগ করবা। মোল থেকে যখন তুমি আয়তনে যাবা, 22.4 দিয়ে গুণ করবা। উল্টা আয়তন থেকে যখন মোলে আসবা, তখন তুমি কি করবা? আয়তন থেকে মোলে আসলে তুমি কি করবা? 22.4 দিয়ে ভাগ করবা, শেষ। মোল থেকে আয়তনে গেলে 22.4 দিয়ে গুণ, আর আয়তন থেকে মোলে আসলে 22.4 দিয়ে ভাগ। কারণ আমরা জানি কি 1 মোলের আয়তন 22.4 লিটার। মোল থেকে যখন অনুসংখ্যায় আসবা, তখন কি করবা ভাইয়া? মোল থেকে যখন অনুসংখ্যায় যাবা, তখন কি করবা? 6.02 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করবা। মোল থেকে অনুসংখ্যা আসলে 6.02 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করবা। আবারও বলতেছি, অনুসংখ্যায়, পরমাণু সংখ্যা না কিন্তু, এটা ভুল করবা না। অনুসংখ্যা থেকে যখন মূল সংখ্যায় যাবা, অনুসংখ্যা থেকে যখন মূল সংখ্যায় যাবা, তখন এটা কি করবা? ভাগ করবা 6.02 ইন্টু 10⁻23 দিয়ে। তাহলে তুমি অণু থেকে মোলে যাবা। এখন ধরো আমি তোমাকে দিলাম কি, অনুসংখ্যা দিলাম যে এটার এত অণু, এটার ভর কত। তো তুমি কি ভাইয়া অনুসংখ্যা থেকে প্রথমে মোলে যাবা, মোল থেকে সুন্দর করে এই রাস্তা ধরে ভরে চলে যাবা, পারবা না? কত সহজ, তাই না? আচ্ছা, তো এখানে আরেকটা হিন্টস একটু দিয়ে দেই, যারা আমার রেগুলার ক্লাস করছো তারা জানো। মনে রাখবা, মোল থেকে কোথাও গেলে, যখন তুমি মোল থেকে কোথাও যাবা, তখন কি হবে জানো? গুণ। মোল থেকে কোথাও গেলে কি হবে জানো? গুণ হবে। যখন তুমি মোল থেকে কোথাও যাবা, তখন কি হবে? গুণ হবে। বাট তুমি যখন কোথাও থেকে মোলে আসবা, কোথাও থেকে যখন মোলে আসবা, তখন তোমার কি হবে? ভাগ হবে। এটা একটু আমি বলে দিচ্ছি। মোল থেকে তুমি কোথাও যখন যাবা, যেমন মোল থেকে বরে গেছিলাম, গুণ হয়েছে, মোল থেকে আয়তন আসছে গুণ, মোল থেকে অনুসংখ্যা আসছে গুণ হয়েছে। বাট দেখো তো, অনুসংখ্যা থেকে যখন আমি মোলে গেলাম, তখন কি ভাগ। আমার যখন ভর থেকে আমি মোলে আসলাম, তখনও ভাগ। আয়তন থেকে যখন মোলে আসলাম, তখন কি ভাগ। জাস্ট নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ। সো একটু মনে রাখবা, যদি এগুলো মনে রাখতে পারো, এই কথাটা মনে রাখলে তোমার অটোমেটিক, তুমি জানো যে মোলের সাথে ভরের সম্পর্ক কি? আণবিক ভর। সো মোল থেকে যখন আমি ভরে যাব, তখন অবশ্যই আণবিক ভরের একটা সম্পর্ক হয় গুণ অথবা ভাগ। বাট গুণ কখন হবে, ভাগ কখন হবে, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো এই গেল। তো এগুলো আসলে থিওরি পড়াশোনা, আমার পড়ানোর কথা ছিল না আজকে, বাট কি করবো, ক্লাসে আসলে শুধু দেখাইতে হয়। ওকে, চলো আমরা এখন সলভে চলে যাই ভাইরা। বলা আছে কি 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত? এই 20-21 আসছে। 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত? চলো আমরা একটু সলভটা করে নিই। এটা আমাকে কি দেওয়া আছে? 10 গ্রাম অক্সিজেন। 10 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, আমাকে অনুসংখ্যা নির্ণয় করতে হবে। ভর থেকে আমার কোথায় যেতে হবে? অনুসংখ্যায়। তো আমি যখন ভর থেকে প্রথমত মূল সংখ্যায় যাব, তখন আমি কি করব? 10 কে কি দিয়ে ভাগ করব? আণবিক ভর দিয়ে। অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32। এটা কি আসছে? মূল সংখ্যা। তারপর যখন আমি মোল থেকে কোথায় যাব ভাইয়া? অনুসংখ্যায় যাব, আমি কি করব? 6.02 দিয়ে গুণ করব। 6.02 ইন্টু 10⁻23, তাই না? এটা আসতেছে, তাই তো ভাইয়া? ওকে, সো আমরা এখন চলো একটু কাটাকাটি করি। 10 দিয়ে 32 কে কাটলে কত? 3.2, তাই না? 10 দিয়ে 32 কে কাটলে 3.2। 3.2 দিয়ে যদি আমি 6.02 কে কাটি, দেখো 3.2 মানে কি 3, 6.02 মানে কি 6, 3 থেকে 6 যাবে, তার মানে কত? 2 হবে। কত হবে ভাই এখানে? 3 দিয়ে 6 কে কাটলে 2। দেখো এখানে ছিল কি 0.2, আর এখানে কত? 0.2। তার মানে কি এখানে 2 হবে না, 2 এর চেয়ে একটু কম হবে। আমরা কত ধরতে পারি এখানে? 1.9 ধরতে পারি। সো অ্যানসারটা কত হবে? 1.9 ইন্টু 10⁻23। এটার কাছাকাছি উত্তর হবে। তুমি জাস্ট জিনিসগুলো দেওয়া ছিল, সবাই কিন্তু ক্যালকুলেশন গুলো মনে রাখবা। 10 দিয়ে 32 কে কাটলাম 3.2, তারপর 3.2 না ধরে আমি প্রথমে কত ধরলাম? 3 ধরলাম, আর ওইখানে কত ধরলাম? 6 ধরলাম। 3 দিয়ে 6 কে কাটলে 2 হয়, বাট যেহেতু আমার এখানে কি 0.2 এর চেয়ে, মানে 0.2 এর চেয়ে আমার কি 0.2টা বেশি ছিল, দ্যাটস ওয়াই কি আমি কি করলাম? এটাকে একটু কমায় নিয়ে আসলাম, কারণ বেশি দিয়ে কমকে ভাগ করলে কি একের চেয়ে কমে চলে আসে। এই জন্য কি 2 এর চেয়ে আমি কি করলাম? 1.9 এ নিয়ে আসলাম আর কি, বুঝছো? আর এটা তো 10⁻23 এটা ছিলই। এখানে দেখো
ষোলো গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা চাইছে, তো আমি প্রথমত 16 গ্রাম এটাকে 32 দিয়ে ভাগ করলে কি আসতেছে? মোল সংখ্যা। মোল সংখ্যা থেকে আমার কোথায় যেতে হবে? অণু সংখ্যায়। কত? 6.02 ইন্টু 10⁻23। ভাইয়া পরমাণু সংখ্যা, এই যে অক্সিজেন, অক্সিজেনের একটা অণু মানে কি? O2। এখানে কয়টা অক্সিজেন আছে ভাইয়া? দুইটা অক্সিজেন আছে, তাই না? দুইটা অক্সিজেনের অণু মিলে দুইটা অক্সিজেনের পরমাণু মিলে একটা মাত্র অক্সিজেনের অণু তৈরি করে, তাই না? তাহলে দেখো তোমার এখানে একটা অক্সিজেনের মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা। ওকে, সো আমি কি করবো? এখানে 2 দিয়ে গুণ করবো, দ্যাটস ইট। আমার দেখো কত আসতেছে? 16 দিয়ে এটাকে কাটলে কত আসবে আমার? 2। 2 দিয়ে যদি এটাকে কাটলি, কাটাকাটি শেষ, তাহলে আলটিমেটলি থাকতেছে কত? 6.02 ইন্টু 10⁻23। এটা এগ্রি 19-20 আর এটা এগ্রি 20-21। সো দেখো পরমাণু সংখ্যাটা কিন্তু খুবই একটু সেন্সিটিভ। পরমাণু সংখ্যা আসলে তুমি দেখবা যার অণুটা বলছে তার কয়টা মাত্র পরমাণু আছে। একটা অণু গঠনে কয়টা পরমাণু লাগে? অক্সিজেন গঠনে 2টা অক্সিজেন লাগে, হাইড্রোজেনের অণু গঠনে 2টা হাইড্রোজেন পরমাণু লাগে, ক্লোরিনের অণু গঠনে একটা ক্লোরিন লাগে। সো এই জিনিসগুলো একটু জানতে হবে তোমাদেরকে। শোনো, কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয়, যেহেতু রেকর্ড ক্লাস, অবশ্যই কমেন্ট করবা অথবা ডিসকাশন গ্রুপে জানবা। টেলিগ্রামে দেখবা গিয়ে ডিসকাশন গ্রুপ আছে। আচ্ছা, মোল সম্পর্কিত আমরা আরো একটা কোশ্চেন দেখি। দেখো 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন প্রয়োজন? ফার্স্টে আসছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন প্রয়োজন। আচ্ছা দেখো, আমরা কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করি? কার্বন ডাইঅক্সাইড, তাই না? এটা আমরা উৎপন্ন করি, তাই তো? কার্বনের সাথে অক্সিজেনে বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করতেছি? কার্বন ডাই অক্সাইড। 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন প্রয়োজন? দেখো এইখানে কার্বনের ভর কত? আমরা একটু দেখো সুন্দর করে এই জিনিসগুলো কিভাবে বুঝতে পারি। এখানে দেখো, এখানে কার্বনের ভর কত আছে? আচ্ছা, এটাই তো আমার ফুল, তাই না? এখানে কার্বনের ভর কত আছে? এখানে কার্বনের ভর আছে 12। আর এখানে অক্সিজেনে দেখো, এখানে কত মোল অক্সিজেন আছে? বলো, এখানে কত মোল অক্সিজেন আছে? 1 মোল। কারণ কি? অক্সিজেনের সামনে শুধুমাত্র একটা 1 আছে, যেটা আমরা উজ্জ্বল রাখছি, দেখাই নাই। তো এই 1 মোল, তো 1 মোল অক্সিজেনের অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। খেয়াল করো ভাইয়া, আমার 6.02 ইন্টু 10⁻23 এতগুলা অণু, 6.02 ইন্টু 10⁻23 এতগুলা অণু কি করে তোমার 12 গ্রাম কার্বনকে কি করতে পারে? তোমার দহন করতে পারে। তাহলে 6 গ্রাম কার্বনকে কতগুলো গ্রহণ করতে পারবে? তাহলে আমরা যদি ঐকিক নিয়মে যাই, দেখো আমরা সরাসরি ঐকিক নিয়মে চলে যাই, তাহলে 6.02 ইন্টু 10⁻23 এর সাথে কত গ্রাম আছে? 12 গ্রাম। সরি, আমরা একটু উল্টা যাচ্ছি, তাই না? তাহলে দেখো 12 গ্রামে করে কত? 12 গ্রামের জন্য প্রয়োজন কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমাদের 6 গ্রামের জন্য কত প্রয়োজন হবে? 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড কত? 12 ইন্টু 6। কাটাকাটি যদি আমরা করি এখানে, তাহলে আমাদের হয়ে যাবে, এটা দিয়ে এটাকে কাটলে কত? 6 দিয়ে 2, এটা দিয়ে এটাকে কাটলে কত? 3.01। তো আমাদের আলটিমেটলি কত আসছে? 3.01 ইন্টু 10⁻23। শেষ। তো আমরা ঐকিক নিয়মে জাস্ট মাইরে দিচ্ছি, তাই না? তো আমরা বিক্রিয়াটা প্রথমত করলাম স্ট্যান্ডার্ড। আমরা দেখবো কি দুই পাশে সাম্যতা রক্ষা করবো। এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, অক্সিজেন দুইটা, মানে অক্সিজেন একটা অণু, এখানে অক্সিজেন একটা অণু। তাহলে আমরা কি পাইলাম এখানে? যে তোমার কার্বনে ভর হচ্ছে কত? 12 গ্রাম। তো 12 গ্রাম কার্বনকে দহন করে কতটুকু অক্সিজেন? 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন। তাহলে 6 গ্রামকে কতটি লাগবে? তাই না? তো আমরা এই ঐকিক নিয়মে করে ফেললাম, আমাদের কিন্তু কোয়েশ্চেন সলভ। কত সহজ কোয়েশ্চেন ফার্স্টে আসছিল। তো এগ্রিতেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। কঠিন জিনিস ভাইয়া পাবা না খুব একটা, সহজ জিনিস ইনশাল্লাহ পাবা। এই সহজ জিনিসগুলো দেখো, এই ক্লাসটা কমপ্লিট করে দেখবা কোয়েশ্চেন সব সহজ লাগতেছে। ওকে, এখন আসো ঘনমাত্রা। মাস্ট কোয়েশ্চেন আসবে। মোলারিটি, যে মোলারিটি, পিপিএম, এগুলা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট, মিস নাই। আচ্ছা, তো মোলারিটি আমরা জানি সবাই, এস ইকুয়াল টু W/mv লিখবো। কস্টিক সোডা দ্রবণে প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণে মোলারিটি কত? তো আমরা মূলত জানি কি মোলারিটি মানে কি জানি, বলতো দেখি ভাইয়া, বলতো। মোলারিটি ইকুয়াল আমরা জানি কি S ডিভাইডেড, সরি, মোলারিটি S ইকুয়াল আমরা জানি কি W/mv,
এমভি। এটা জানি কি আমরা মোলারিটি সূত্র, তাই না? তো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে দেখো এখান থেকে দেখো কস্টিক সোডা। কস্টিক সোডা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি কস্টিক সোডা। দ্রবণে প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে প্রতি লিটার কি বলছে ভাইয়া? প্রতি লিটার। ওকে, তাহলে আমরা ভি কত ধরলাম? 1 লিটার। আচ্ছা, এখানে মনে রাখবা বিটা কি অলওয়েজ লিটারে থাকবে, বিটা অলওয়েজ কি লিটারে থাকবে, এটা একটু মনে রাখবা। আমরা যদি কোশ্চেনে মিলিলিটার দেওয়া থাকে আমরা বাইরে থেকে এটা লিটারে করে আমরা এখানে সরাসরি বসায় দিব। ওকে, তারপর দেওয়া আছে কি তোমার এখানে 5 গ্রাম। 5 গ্রাম মানে কি আমার এখানে কি যৌগের ভর, তার মানে কি আমার ডাব্লিউ ইকুয়াল কত? 5 গ্রাম। আচ্ছা, এম আণবিক ভর। ভাই আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? আমরা সবাই জানি কত? 40। এটা আমরা সবাই মুখস্থ জানি। তাহলে আমাদের লাগবে কি? এস ইকুয়াল হোয়াট? দেখো এগ্রি 19-20 আসছে, মানে তোমাকে আমি বারবার বলতেছি তোমাকে জাস্ট ফর্মুলাগুলো জানো। আমি ফর্মুলাগুলো সবগুলো একটা শিট করে প্রত্যেকটা সাবজেক্টের শিট আমাদের টিম দিয়ে বানিয়ে আমরা তোমাদেরকে দিয়ে দিব, 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। তোমরা জাস্ট সূত্রগুলো দেখো, বাকি কিচ্ছু কঠিন না। সূত্র জানবে যে সব পারবে সে। ওকে, সো আমরা যদি একটু ভ্যালুগুলো বসাই এখানে দেখো ডাব্লিউ কত দেওয়া আছে এখানে? 5। এম কত দেওয়া আছে এখানে? 40। ভি কত দেওয়া আছে এখানে? 1 লিটার। এই তো, তাহলে কত আসবে এখানে? 0.125। কত আসতেছে ভাই এখানে? 0.125 আসতেছে কি উত্তর। সো ক্যালকুলেশনটা কিভাবে করছি অনেকেই হয়তো বলতেছে ভাইয়া কি মুখস্থ বসাইছে কিনা, না একটু আইডিয়া হয়ে গেছে। দেখো আমি যদি এখানে এটা কত যোগ করলাম? 50, একটা শূন্য উপরে কি করলাম? একটা শূন্য দিলাম। ওকে, উপরে একটা শূন্য দিলাম। আচ্ছা, তো আমি 40 দিয়ে যখন 50কে কাটবো তখন কত আসে জানো? 1.25। 1.25 আসে। আচ্ছা, তাহলে আমি কি করছিলাম? একটা শূন্য ডানে নিছিলাম, একটা শূন্য ডানে নিছিলাম। একটা শূন্য ডানে নেও বা একটা দশমিক ডানে দেও একই কথা। একটা শূন্য ডানে নিছিলাম, সো আমাকে এখন কি করতে হবে? সেটা ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা শূন্য বামে আনতে হবে, একটা দশমিক বামে আনতে হবে। এই জন্য কি করলাম? আমরা 0.125, বুঝছো? এই জন্য আমরা কি করলাম? 0.125। বুঝাইতে পারলাম? সো আবার বলতেছি, উপরে যদি তুমি ডানে কোনো শূন্য বা ডানে কোনো দশমিক নাও, উত্তরের সময় তোমাকে সেটা যেই যত গড় দশমিক নিবা বা যত গড় শূন্য নিবা সেটা তোমাকে বামে ঠিক তত গড় ফিল আপ করে দিতে হবে বামে। আর নিচে যদি তুমি ডানে নাও তাহলে উত্তরে কি হবে? বামে আসবে। নিচে যদি তুমি ডানে নাও উত্তরে কি হবে? ডানে যাবে। ধরো আমি কি করলাম? নিচে একটা ডানে নিলাম শূন্য, তাহলে নিচে নিলে কি হবে? উত্তরের সাথে তোমার ডানেই যাবে। ধরো আমি কি করলাম? নিচে একটা শূন্য নিলাম, নিয়ে পাইলাম কত? 1.25। যখন আমি এটা উত্তরে যাব তাহলে আমি কোথায় নিছিলাম? ধরো এখানে একটা শূন্য নিছিলাম, তাহলে আমার উত্তরে কি হবে জানো? এখানে 12.5 হবে। প্যাচ লাগতেছে? প্যাচ লাগার কিছু নাই। মানে মূল কথা হচ্ছে তোমার কি, তুমি যখন উপরে কোনো একটা শূন্য বা দশমিক ডানে নিবা উত্তরের সময় সেটা তোমার বামে চলে আসবে। উপরের সাথে উত্তরটা কি ব্যস্তানুপাতিক, আর নিচের সাথে কি সমানুপাতিক, সোজা কথা। তো নিচে যদি তুমি শূন্য ডানে নাও, নিচে যদি তুমি শূন্য কি করো? ডানে নাও, তাহলে তোমার উত্তরের শূন্য ডানে যাবে। নিচে যদি তুমি বামে নাও উত্তরের শূন্য কি হবে? তাহলে বামে যাবে। ঠিক আছে? ওকে, শর্টকাটে ক্লাস নেব, সমস্যা নেই, আগে ক্লাস করে এটা। পরের কোয়েশ্চেন দেখো, আমাদের মোলারিটির কোয়েশ্চেন 250 সিসি। এখন বলতে পারো ভাই সিসি জিনিসটা কি? বুঝি নেই। 250 সিসি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে? আচ্ছা, প্রথমত 250 সিসি এটা মূলত ভি। আমাদের এখানে ভি দেওয়া আছে কত? 250 সিসি। যেটাই সিসি সেটাই কি এমএল, মনে রাখবা। তাহলে আমরা এটাকে কি করতে পারি? 250 এমএল। সো আমরা এখানে কত হবে? 0.25 লিটার। আমরা কি বলছিলাম? যে তোমরা অবশ্যই আগেই তোমার কি করবে? লিটারে নিয়ে যাবা। 0.1 মোলার ঘনমাত্রা, তার মানে কি এস কত দেওয়া আছে এখানে? 0.1। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 গ্রাম। আমাদেরকে নির্ণয় করতে হবে কি ডাব্লিউ ইকুয়াল ওয়াট। ওকে, সো আমরা চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো আমরা জানি কি এস ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম ভি। সো আমরা ডাব্লিউ ইকুয়াল নির্ণয় করবো কি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি। এস কত? 0.1। এম কত দেওয়া আছে ভাই এখানে? 98। ভি কত দেওয়া আছে আমাদের? 0.25। ওকে, সো আমরা 0.1 এর সাথে 98 গুণ করলে কত আসবে? 9.8। কারণ 1 দিয়ে যদি আমি 9.98 কে গুণ করি তাহলে কত আসবে? 98। কিন্তু আমার কি আছে? বামে এক গড় দশমিক, তাই না? বামে এক গড় দশমিক। আমি কি বলছিলাম? উপরের সাথে কি অলওয়েজ ব্যস্তানুপাতিক, তাই না? ওকে,
এনিওয়ে, তো আমরা ওই পেছে না যে আমরা ক্যালকুলেশন আলাদা করব। তো দেখো 0.1 এর সাথে 98 গুণ করলে কি 9.8। ওকে, সাথে যদি আমি আবার 0.25 গুণ করি 0.25, মনে রাখবো কোনো কিছুকে 0.25 দিয়ে গুণ করা যায় কথা, সেটাকে 4 দিয়ে ভাগ করে একই কথা। সো আমি যদি 9.8 কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো, আমরা 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 2.45 এরকম আসবে, ঠিক আছে। তো আমরা মনে রাখবো কি কোনো কিছুকে 0.25 দিয়ে গুণ করা যায় কথা, 4 দিয়ে ভাগ করা একই কথা। তো আমাদের ডাব্লিউ কত আসতেছে 2.45 গ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এইভাবে কিন্তু নির্ণয় করতে পারি, বাট মেইন জিনিস হচ্ছে কি তোমাদের ক্যালকুলেশন, মেইন জিনিস তোমাদের ক্যালকুলেশন। আচ্ছা, এখন আসো আমাদের টাইপ নাম্বার 3 কি দেওয়া আছে আমাদের এখানে, শতকরা থেকে মোলারিটি, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি কি শতকরা থেকে মোলারিটি কিভাবে যাবা, শতকরা থেকে মোলারিটি, মোলারিটি S ইকুয়াল পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড কি আণবিক ভর। এটা হচ্ছে কি জিনিসটা, সূত্রটা। তো আমাকে এখানে পার্সেন্ট কত দেওয়া আছে 5% ইন্টু 10, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত আমরা জানি কত 40, তাহলে কত আসতেছে 50 ডিভাইডেড 40 ইকুয়াল কত 1.25। এটা হচ্ছে তোমার কি, এটা মোলারিটি। তো মনে রাখবা যখন তোমরা শতকরা থেকে মোলারিটিতে যাবা তখন কি মোলারিটি ইকুয়াল পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড এম, ঠিক আছে। যদি উল্টা কাজটা করো, আবার যদি উল্টা কাজটা করো, যেমন তোমরা যদি এখানে কি করো মোলারিটি থেকে শতকরা আসো, তখন তোমরা কি করবা মনে রাখবে, তখন আমাদের হবে কি পার্সেন্ট ইকুয়াল মোলারিটি ইন্টু আণবিক ভর ডিভাইডেড কি 10, এটা হবে কি তখন তোমার সূত্র, ঠিক আছে। জাস্ট এই সূত্রটাকে ওইভাবে উল্টানো, তোমাকে ঘনমাত্রা দেওয়া আছে ধরো 1.25 মিটার মোলার, তোমাকে বলছে কি এটা শতকরা এককে কত হবে, তুমি জাস্ট উল্টায় নিবা সূত্রটা, আর কিচ্ছু না। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, মোলারিটি থেকে পিপিএম। ওকে, পিপিএম জিনিসগুলো কিভাবে নির্ণয় করবে সেটা দেখো। পিপিএম প্রথমত আমরা যদি পিপিএম এর একটু পিপিএম মানে হচ্ছে তোমার কি জানো মিলিগ্রাম পার লিটার। 1 ppm মানে কি জানো 1 মিলিগ্রাম পার লিটার, অথবা 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। একটু এই দুটা কথা মনে রাখবে, কারণ এইগুলা থেকে কোশ্চেন আসে। অর্থাৎ 1 লিটারে 1 মিলিগ্রাম, 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রব থাকা যেই কথা 1 ppm একই কথা, অথবা 1 মিলিলিটার দ্রবণে 1 মাইক্রোগ্রাম দ্রব থাকা যেই কথা, ঠিক 1 ppm কিন্তু একই কথা। সো এই দুইটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে। 1 ppm মানে কি 1 মিলিগ্রাম পার লিটার এবং 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এইটা গেল। আচ্ছা, এখন আসো পিপিএম নির্ণয় যে শর্টকাট ভাইয়া, পিপিএম পিপিএম নির্ণয়ের শর্টকাট হচ্ছে তোমার মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু কি 10⁻3, মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻3। তো চলো আমরা দেখে নেই আমাদেরকে কি কোয়েশ্চেনটা আসছিল 2021-22 এগ্রিতে আসছিল হচ্ছে কি রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2.2 ইন্টু 10⁻³ হলে এত মোলার হলে পিপিএম এককে কত হবে। জাস্ট আমাকে মোলারিটিতে দেওয়া আছে, আমাকে পিপিএম এককে নির্ণয় করতে হবে। সো আমার এটা কি, এটা বোঝাচ্ছে কি আমাকে এস বোঝাচ্ছে বা পিপিএম মোলারিটি বোঝাচ্ছে। আমি এখন কি করব, এটাকে পিপিএম এ নিয়ে যাব। সো আমাকে পিপিএম ইকুয়াল এস কত আমার 2 ইন্টু 10⁻³ ইন্টু গ্লুকোজের আণবিক ভর কত আমরা সবাই জানি কি 180 গ্রাম ইন্টু 10⁻3। ওকে, সো দেখো আমরা কিভাবে এটা কি করতে পারি, এই 10⁻3 এই 10⁻³ কাটা 180 সাথে 2 গুণ করলে কত 360। সো আমরা এটা কত পাচ্ছি এখানে ভাইয়া 360, আরে 360 ppm, আমাদের কত আসছে 360 ppm। হ্যাঁ, জাস্ট সূত্র এগ্রি 21-22 আসছে, জাস্ট সূত্র বসাইছো কমপ্লিট, ঠিক আছে। পরেরটা দেখো, 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত ppb। ওকে, সো আমরা দেখো 1 লিটারে কতটুকু আছে, এখানে দেখো 1 লিটার পানিতে কতটুকু আছে 50 মাইক্রোগ্রাম। সেখানে আমরা পাচ্ছি কি মূলত, পাচ্ছি হচ্ছে 50 মাইক্রোগ্রাম পার লিটার, তাই না, 50 মাইক্রোগ্রাম পার লিটার পাচ্ছি, তাই তো। ওকে, সো এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে আমাদের কি করতে হবে পিপিবি তে নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা কি করব, আমরা এটাকে কি করব ভাইয়া, প্রথমত আমরা এটাকে পিপিএম এ নির্ণয় করব। তো আমরা পিপিএম জানি কি মাইক্রোগ্রাম পার মিলিলিটার, তাই না, এখানে কি আছে লিটারে আছে। সো যেহেতু এখানে লিটারে আছে 50 মাইক্রোগ্রাম পার লিটার,
তো আমরা এটাকে কি করব ভাইয়া, এটা কি করব আমাদের মাইক্রোগ্রাম পার মিলিলিটারে নিয়ে যাব। তো আমরা যদি পার মিলিলিটার নিয়ে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু পার মিলিলিটার মানে কি লিটারটা নিচে, মিলিলিটারটা নিচে, তো নিচে যেহেতু থাকবে আমাকে কি করতে হবে, 50কে আমার ভাগ করতে হবে, তাই না? ওকে দেখো, তো আমরা কি করব, 50কে কত দিয়ে ভাগ করব, এখানে আমরা জানি কি মিলিলিটার থেকে লিটার মানে কি 1000, সম্পর্ক কত 1000। তো আমাদের কত আসতেছে মূলত এখানে 0.05 ppm, এটা কি আমার 0.05 ppm, এটা কি হচ্ছে আমার 0.05 ppm, বুঝছো সবাই? তো আমার 50 মাইক্রোগ্রাম পার লিটার, 1 লিটারে ছিল 50 মাইক্রোগ্রাম, তাহলে মিলিলিটার কি হবে, কম হবে। তুমি চিন্তা করো সিম্পলি, ধরো 1 লিটারের মধ্যে তোমার কাছে 50 মাইক্রোগ্রাম ছিল, তুমি যখন মিলিলিটার নিয়ে আসছো তখন কি ভাই কমে আসবে না? তার মানে কি আমার এটা বোঝাচ্ছে কি, এটা বোঝাচ্ছে কি মাইক্রোগ্রাম পার মিলিলিটার। সো মাইক্রোগ্রাম পার মিলিলিটার মানে কি ভাই ppm। এখন মনে রাখবা পিপিবি নির্ণয় করবা কিভাবে, পিপিবি মানে হচ্ছে কি জানো, ppm এর সাথে তুমি জাস্ট 10⁻³ গুণ করবা, এটা হচ্ছে তোমার কি পিপিবি। সো আমি জাস্ট 0.05 এর সাথে 10⁻³ গুণ করলাম, তাহলে কত আসতেছে আমার এখানে আসতেছে হচ্ছে ভাইয়া দেখো 50, তাহলে লাস্টে কত আসতেছে আমার 50 ppb। তাহলে এখানে উত্তর কত আসতেছে ভাইয়া, পিপিবিটা কত আসবে এখানে 50 আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কি আমাদের পিপিএম থেকে কোয়েশ্চেন, এইটা খুবই টাফ, মোটামুটি ধরতে গেলে টাফ কোয়েশ্চেন, এটা আসে না, বাট এই যে সিম্পল কোয়েশ্চেন গুলা এগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাই এগুলো একটু দেখে ফেলবা। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো, টাইপ 5, শতকরা থেকে পিপিএম, শতকরা থেকে পিপিএম, ঠিক আছে, শতকরা থেকে পিপিএম। সো মনে রাখবা শতকরা থেকে পিপিএম এ গেলে আমার পিপিএম এর সূত্র হচ্ছে তোমার কি জানো, শতকরা ইন্টু 10⁻⁴। তোমাকে যতই পার্সেন্ট দেওয়া থাক তুমি কি করবো ভাইয়া, জাস্ট 10⁻⁴ দিয়ে গুণ করবো, তোমার হয়ে গেছে। তাহলে আমার এখানে কত দেওয়া আছে 10%, আমি কি করবো পার্সেন্টটা কত 10 ইন্টু আমি কি করবো 10⁻⁴, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে এখানে 10⁻⁵ ppm। তো আমার এখানে কত ppm আসতেছে 10⁻⁵ ppm, খুবই ইজি, খুবই ইজি, জাস্ট তুমি 10⁻⁴ দিয়ে গুণ করবা, তোমার খেলা শেষ। ওকে, প্যাথোলজিক্যাল রূপান্তর মোটামুটি ইজি আছে বা কমন পড়ার মতো কোয়েশ্চেন। প্যাথোলজিক্যাল রূপান্তর, তো প্যাথোলজিক্যাল রূপান্তরে দুইটা জিনিস থাকে, হয় তোমাকে বলবো কি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার নিয়ে যাও, অথবা বলতে পারি কি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে তুমি কি করবা মিলিমোল পার লিটার নিয়ে যাও। তোমাকে কোয়েশ্চেন দেওয়া থাকবে যে এত মিলিমোল পার লিটার মিলিগ্রাম পার ডেসিলিটার তুমি এটা থেকে ওইটাতে নিয়ে যাও, বাট এক্স্যাক্টলি তোমার পরীক্ষার হলে কিচ্ছু মনে থাকবে না, এগুলো মনেই থাকে না, এই জন্য তোমরা কি করবে এইসব দেখার টাইম নাই ভাইয়া, ঠিক আছে? আমি তোমাকে শর্টকাট দিব, দেখো যখন তোমাকে এখানে অপশনে একটা ভ্যালু দেওয়া থাকবে, কত দেওয়া আছে 10, ভ্যালুটা যখন 18 এর ছোট হবে, কি বলতেছি, যখন ভ্যালুটা 18 এর ছোট হবে তখন তার সাথে 18 গুণ করবা, তাহলে আমার এখানে কত আসতেছে, এখানে ভ্যালু কত 10, 18 এর ছোট, আমি কত গুণ করলাম 18 দিয়ে গুণ করলাম, কত আসতেছে আমার 180। ক্লিয়ার? এরপরে দেখা যখন দেখবো কি ভ্যালুটা 18 এর চেয়ে বড়, তখন কি করবো আমরা 18 দিয়ে ভ্যালুটাকে ভাগ করব। এখানে কত আছে আমার 106 ডিভাইডেড কত 18, তাহলে 106কে 18 দিয়ে ভাগ করলে কত আসতেছে 6 আসতেছে। তো তোমার কাছে কি চাইছে কি না চাইছে এটা দেখার কোনো দরকার নাই, তুমি দেখবা হচ্ছে কি 18 এর ছোট থাকলে 18 দিয়ে গুণ, 18 এর বড় থাকলে 18 দিয়ে ভাগ, জাস্ট এটাই আমার শর্টকাট, আর কিচ্ছু না, ঠিক আছে? তো এই যে কোয়েশ্চেনগুলো এই টাইপের কোয়েশ্চেন আসে এখানে প্যাথোলজিক্যাল রূপান্তর, এই রোগীর গ্লুকোজে 10 মিলিমোল পার লিটার, এই কোয়েশ্চেনটা ইউনিভার্সিটিতে 5-6 বার আসছে, শুধুমাত্র এই একটা কোয়েশ্চেন, হুবহু কোয়েশ্চেন। তো আশা করি সবাই এটা পারবা। আমরা পরের কোয়েশ্চেনে যাই, টাইট্রেশন। আচ্ছা, টাইট্রেশন বলতে কি বোঝায়, একটি জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে একটু অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তো আমরা যদি এখানে ফর্মুলাটা যাই, আমরা কি জানি V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2, তাই না? ওকে, এটা হচ্ছে কি আমরা 1 নাম্বার ফর্মুলা, এটা ধরলাম কি আমরা 1 নাম্বার ফর্মুলা। ওকে, তো এখানে আমরা যেটা মনে রাখবো V1 মানে কি, V1 মানে কি ধরে নাও, আমরা এগুলো একটু এত ডিটেইলসে পড়াইতে না যাই। V1 মানে কি ভাইয়া, V1 মানে হচ্ছে কি অ্যাসিডের আয়তন। V1 মানে কি ধরো অ্যাসিডের আয়তন, আমি এ দিয়ে বোঝাচ্ছি কি অ্যাসিডের আয়তন। S1 মানে কি
অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে। E1 মানে কি অ্যাসিডের তুল্য সংখ্যা। V2 মানে কি ক্ষার মানে কি বেজের আয়তন। S2 মানে কি বেজের ঘনমাত্রা। E2 মানে কি বেজের তুল্য সংখ্যা। লেকচার নোটটা দিলে আমি আমাদের মেইন লেকচার নোট থেকে তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে সেখান থেকে শিখে নিবা, ঠিক আছে? তো এই হচ্ছে কি জিনিসটা, দেখো খুবই সিম্পলি তোমাকে মানগুলো দেওয়া থাকবে, খুবই সিম্পলি তুমি বসাবা, উত্তর করবা, শেষ, ঠিক আছে? আর কিছুই না। ওকে, তো অনেক সময় তোমাদেরকে 2 নাম্বার একটা সূত্র দিচ্ছি আমি এখান থেকেই। অনেক সময় যেটা দেখায় যে তোমার নর্মালিটি থেকেও আসে। নর্মালিটি মানে কি হচ্ছে তোমার V1 N1 ইকুয়াল V2 N2। যদি কখনো তোমাকে কোয়েশ্চেনে নর্মালিটি দেওয়া থাকে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এটা দিয়ে একটা কোয়েশ্চেন আমি সলভ করাবো, কারণ বাকৃবিতে আসছিল একটা কোয়েশ্চেন। আর মেইনলি এখনকার সময় আসলে এই বড় সূত্রটা আছে V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2। সো জিনিসগুলো কোনটা কি আশা করি বুঝতে পারছো, দেখাই দিলাম। তারপর চলো কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আমাকে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে, একটা ক্ষারীয় দ্রবণকে 0.12 মোলার ঘনমাত্রার অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? একটা ক্ষার একটা অ্যাসিড। তো আমরা ক্ষার একটাকে কি ধরলাম, অ্যাসিডটা কি ধরলাম V1 1 সিরিজ ধরলাম। তো আমার দেওয়া আছে কি এখানে দেখো V1 কত দেওয়া আছে আমার 10 ml। আচ্ছা E1 V1 E1 মানে কি তুল্য সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? আমি জানি যে, বা আমরা জানি, আমি তো জানি তোমরাও জানবা, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের তুল্য সংখ্যা কি জানো? অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন থাকবে সেটা অ্যাসিডের তুল্য সংখ্যা, শুধুমাত্র ফসফরাসের অ্যাসিডগুলো ব্যতিক্রম। ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে একটা ক্ষারের মধ্যে যতগুলো হাইড্রোক্সাইড থাকবে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডে OH কয়টা আছে? একটা আছে, সুতরাং এটার তুল্য সংখ্যা 1। ওকে, V2 তে আসো, V2 অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত কি জানো? H2C2O4, ঠিক আছে? তো অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার এখানে দেখো এর ঘনমাত্রা কত আছে? V2 মানে কি এর আয়তন 0.12 মোলার ঘনমাত্রার অক্সালিক অ্যাসিডের টাইট্রেশনে করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? কেন মনে কিছু একটা সরি আয়তনটা মিস্টেক আছে, তাই না? এই কোশ্চেনটার আয়তনটা মিস্টেক আছে। আচ্ছা ধরো আমি একটা আয়তন দিয়ে দিলাম, ধরো না আমি 20 ml দিলাম। কত দিলাম? 20 ml, ঠিক আছে? আমি আয়তনটা দেওয়া হয় না, আমি মানে কোশ্চেন গুলো আসলে এত রাতে মানে ঘুমে ঘুমে তুলছি তো আসলেই। আচ্ছা তাহলে অক্সালিক অ্যাসিডের আয়তন কত দিলাম? 20 ml। তাহলে V2 আমার কত এখানে? 20 ml ধরে নিলাম। ওকে, S2 মানে কি এটার ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.12 মোলার। E2 কত হবে ভাই? এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। E2 কত হবে? এখানে 2 হবে। তো আমাদের নির্ণয় করতে হবে কি ভাইয়া? S1 ইকুয়াল হোয়াট, মানে কি অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে হবে, যাই ধরে না কেন সমস্যা নেই, ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমি একটু উল্টা ধরে ফেলছি, উল্টা ধরলেও সমস্যা নাই, তুমি যেভাবে ইচ্ছা ধরতে পারো, বাট যেটাকে 1 ধরবা সেটাকে 1 এ ধরবা, যেটাকে 2 ধরবা সেটাকে 2 এ ধরবা, বাট আমি একটু উল্টা ধরে ফেলছি। ওকে, সো আমরা যদি সূত্রে বসাই, দেখো V1 S1 E1 ইকুয়াল V2 S2 E2। আমরা S1 নির্ণয় করবো, তাই না? S1 ইকুয়াল V2 S2 E2 ডিভাইডেড কি হবে? V1 E1। আমরা মানগুলো বসাবো এখন। মান দেখো V2 কত এখানে? V2 দেওয়া আছে কত? 20 ml ইন্টু S2 কত দেওয়া আছে এখানে? 0.12। আচ্ছা E2 কত দেওয়া আছে এখানে? 2 দেওয়া আছে। V1 কত দেওয়া আছে? 10 ml। E1 কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। সো আমরা যদি একটু করে ফেলি, দেখো আমরা একটু কাটাকাটি করলে কি হয়? এটা দিয়ে এটা কাটলে কত? 2 আসতেছে। সো আমরা ওভারঅল কত পাচ্ছি? এখানে 12 দুগুণে 24 মানে কি 2.4, বা আমরা 2 দুগুণে 4 কত আসতেছে আমাদের? উপরে প্রথমত কত আসছে? 2 দুগুণে 4 4 4 এর সাথে আমরা 12 গুণ করলে কত আসে? 4 12 48, বাট এখানে কত হবে? 0.48 হবে। ক্যালকুলেশনটা আমি আবারও করাচ্ছি, তুমি প্রথমে এখানে কাটাকাটি করো। 10 দিয়ে যখন 20 কে কাটলাম কত আসছে আমার? 2 আসছে। ওকে, কত আসছে ভাই? আবারও বলতেছি 2 আসছে। এই 2 আর এই 2 গুণ করলে কত আসে? 4। এখন আসো 0.12 এর সাথে আমরা কিভাবে 4টাকে গুণ করলাম। তো তুমি দশমিক ধরবা না,
না ধরে কি ধরলা তুমি 12 ধরলা, 12 দিয়ে ধরলে কত, 4 12 48, তার মানে কি তুমি গুণ করতেছো, তাহলে তুমি এখানে কত ছিল, দশমিক কি 2 ঘর বামে ছিল, এই জন্য কি 2 ঘর বামে 0.48, বুঝছো? 0.48 মোলার হচ্ছে এটার ঘনমাত্রা। ক্লিয়ার সবাই? তো তোমরা অ্যাসিড বা ক্ষার যেটাই ধরো না কেন, একটাকে 1 সিরিজ V1E1S1, আর একটাকে 2 সিরিজ V2S2E2। প্রয়োজনে অ্যাসিডটাকে 1 ধরতে পারো, প্রয়োজনে ক্ষারটাকে 2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না। বাট যেটাই ধরো সবসময় একটা দিয়ে করবা, তাহলে তোমার জন্য আর কি প্যাচ লাগে না। ওকে, পরের কোয়েশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট, একটু বড় কোয়েশ্চেন বাট আসবে না, তারপর সলভ করাচ্ছি। 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে 40 ml 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে, একত্রে মিশিয়ে, আচ্ছা 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 40 ml 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড একত্রে মিশিয়ে কি করলাম, 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? ওকে, তাহলে একত্রে মিশাইতে হবে আমাদের, না? ওকে, তো আমরা এখান থেকে দেখো আমরা কি কি জিনিসগুলো বের করব। 3টা ভ্যালু দেওয়া আছে, 3টা। তো প্রথমত আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে একদম লেভেল ভি ধরবো, লেভেল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে এখানে, 2 মোলার, তাই না? তো আমরা ধরবো কি V1 তো দেওয়া নাই, তাই না? কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তার মানে কি আমরা এখানে S ধরলাম, কত S ধরলাম শুধুমাত্র 2। আচ্ছা, তারপরে দেখো আমাদেরকে এখানে ই কত হবে, ই মানে কি তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হবে কত 1। ওকে, তো এটা গেল, এটা কি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কারটা ধরলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা ধরবো কারটা, আমরা এই HCl গুলো ধরবো। HCl এর ক্ষেত্রে প্রথমটাকে ধরলাম, প্রথম HCl টাকে ধরলাম V1, তো এটা V1 কত দেখো 40, এটার S1 কত 0.5, এটার E1 কত 1। আচ্ছা, তারপর দ্বিতীয় যে HClটা আছে সেটাকে ধরলাম কত আমরা 2 সিরিজ ধরলাম, তাই না? 2 সিরিজ, তাহলে V2 কত এখানে 40, S2 কত দেওয়া আছে 0.25, E2 কত 1। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কি করতেছি এখানে, এই দুইটা দ্রবণ, প্রথমে কি আমরা এই দুইটা দ্রবণ, আমরা কি এই দুইটা মানে কি HCl, তো এই যে HCl এর এই দুইটা দিয়ে আমি কার সাথে বিক্রিয়া করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এই দুইজনে মিলে হচ্ছে একটা অ্যাসিড, আর এই দুজনে মিলে কি তার প্রতিপক্ষ ক্ষার। তো আমরা যেটা ধরবো এখানে, আমরা যেহেতু এটা কি নির্ণয় করবো ভাইয়া, এখানে আমরা V নির্ণয় করবো, V। তো আমরা ধরবো হচ্ছে, এটা একটু কিন্তু ইউনিক কোয়েশ্চেন বলতে গেলে, V1 না ধরে কি আমরা শুধু V ধরলাম, VSE, আমরা কোনো 1 2 ধরলাম না, 1 2 গুলো আমরা ওইখানে নিয়ে নিলাম, ইকুয়াল এই দুইটা যোগফল V1 S1 E1 প্লাস V2 S2 E2। আচ্ছা, কথাটা বলছি কি প্রশমিত, তো যখন কোনো কিছু প্রশমিত বলবে তখন মনে রাখবা এই পাশ আর এই পাশ সমান হবে, এই জন্য কি এই দুইটা যোগ করে কি এটা সমান হবে, এই জন্য কি এই দুইটা টাইট্রেশন করার পর এই দুইটা যোগ করে কি এটা সমান হচ্ছে, বুঝছো? এটা একটু বুঝবা, বোঝার চেষ্টা করবা। তো আমরা কি নির্ণয় করবো এখানে, V নির্ণয় করবো, তাই না? V, ওকে, V নির্ণয় করবো। V নির্ণয় করতে গেলে V ইকুয়াল V1 S1 E1 প্লাস V2 S2 E2, নিচে কত আসতেছে আমাদের এখানে SE। চলো, V1 কত 40 ইন্টু S1 কত 0.5 ইন্টু E1 কত 1 প্লাস V2 কত 40 ইন্টু S2 কত 0.25, ওকে, ইন্টু S2 0.25 ইন্টু E2 কত 1, নিচে S কত দেওয়া আছে এখানে 2, E কত 1। ক্লিয়ার? ওকে, আমরা এখানে ক্যালকুলেশন করি, 40 এর সাথে 0.5 গুণ করলে কত আসবে বলো তো দেখি, উপরে আসবে 2 প্লাস 40 এর সাথে 0.25 গুণ করলে কত হবে, আমি কি বলছিলাম 0.25 দিয়ে গুণ করা মানে কি 4 দিয়ে ভাগ করা, 40 কে 4 দিয়ে ভাগ করলে কত আসতেছে আমার বলো তো দেখি, সরি এখানে 20 ছিল, 40 কে 4 দিয়ে ভাগ করলে কত 10, আচ্ছা নিচে কত 2, তাহলে কত আসতেছে 30/2 ইকুয়াল কত আসতেছে 15। সো আমাদের অ্যানসার কত এখানে 15, আমাদের অ্যানসার কত 15। সো আমরা বলতে পারি কি এখানে আয়তন কত, এখানে V ইকুয়াল 15 ml, V ইকুয়াল কত 15 ml। কত বড় কোয়েশ্চেন আমরা কিন্তু সলভ করে ফেলতে পারছি, তুমি জাস্ট সূত্রটা বসাইতে পারলেই তোমার সবকিছু ক্লিয়ার। ঠিক আছে সবাই? ওকে, এটা একটু এই কোয়েশ্চেনটা তুমি আবার রিপিট করে নিবা, রিপিট করে দেখবা, তাহলে তোমার বুঝতে সহজ হবে। ওকে, এখন আসো নরমালিটি একটা সূত্র বলছিলাম দেখাবো, এটা বাউতে 11 বড় সেশন আসছিল, এই জন্য আমি রাখছি কোয়েশ্চেনটা। 10 ml নরমাল
সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে 10 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণ দরকার হয়। আচ্ছা, 10 ml নর্মাল সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে 10 ml সালফিউরিক অ্যাসিড দরকার হলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? ওকে, এখানে নর্মাল বলতে বোঝাচ্ছে কি এক, নর্মাল বলতে বোঝাচ্ছে কি এখানে এক নর্মাল, বুঝছো? তো আমরা সূত্র কি V1N1 ইকুয়াল কি V2N2। N মানে কি নর্মালিটি, সো আমরা কি নির্ণয় করব? আমরা এখানে নর্মালিটি N2 টা নির্ণয় করব, তাই না? তো আমরা যদি এখানে N2 টা নির্ণয় করি, N2 ইকুয়াল কি হবে? তাহলে V1N1 ডিভাইডেড কি V2। ওকে, আমরা যদি এখানে ভ্যালুগুলো দেখি 10 ml নর্মাল। আচ্ছা, তো আমরা 10 ml এটা কি তোমার V1 কত 10 ml নর্মাল, N কত N1 কত তাহলে 1 নর্মাল, ঠিক আছে? N1 কত 1 নর্মাল, আর এখানে কত V2 কত ভাই? এখানে V2 দেওয়া আছে কত 10 ml, নির্ণয় করতে হবে কত N2 ইকুয়াল হোয়াট, মানগুলো বসাই। V1 কত 10, 1 ডিভাইডেড কত 10, তাই না? তো কাটাকাটি করলে আলটিমেটলি কত 1 নরমালি আসতেছে। তো আলটিমেটলি এখানে 1 নরমাল দ্রবণই আসতেছে। যখন কোনো কিছু সরাসরি শুধু নরমাল বলবে তখন মনে রাখবে এটা নরমালিটি কত 1। ক্লিয়ার? ওকে, তো এটা দেখছো জাস্ট মানগুলো বসাই দিছে, আর কিচ্ছু না ভাইয়া। সূত্রগুলো মনে রাখবা, সব কমন পাবো, সব কমন পাবো ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের পরিমাণগত রসায়ন শেষ। পরিমাণগত যা পড়াইছে তাই কমন পাবো, কোনো মিস নাই। জারণ সংখ্যা নির্ণয় তো সবাই পারো, এগুলো আমার বলার দরকার নাই। সো যা পড়াইছি 100% কমন পাবো। এখন আসলে তড়িৎ রসায়ন লাস্ট চ্যাপ্টার, 2টা কোশ্চেন আছে মাত্র। ওকে, বা 2টা টাইপ আছে সম্ভবত। ফ্যারাডের সূত্র। আচ্ছা, ফ্যারাডের সূত্র থেকে মূলত কি সঞ্চিত পদার্থের পরিমাণ এই জিনিসটা দেয় যে তুমি এতটুকু দ্রবণ, এই দ্রবণটার মধ্যে দিয়ে এতটুকু বিদ্যুৎ দিলা, এত সময় ধরে চালাইলা, এখানে কতটুকু ধাতু সঞ্চিত হবে, এটাই বলে মূলত। তো আমরা সূত্রটা যেটা জানি, সঞ্চিত পদার্থের পরিমাণ মনে রাখবা। সূত্রটা হচ্ছে কি জানো? সঞ্চিত পদার্থের পরিমাণ W ইকুয়াল MIT ডিভাইডেড কি NF, এই হচ্ছে কি সূত্র। M মানে কি আণবিক ভর, I মানে কি তোমার তড়িৎ প্রবাহ, T মানে কি সময়, সরি টিটা একটু বড় হাতে দিলে তো তাপমাত্রা বোঝায়, তাই না? T, N মানে কি যোজনী, F মানে কি ফ্যারাডে। ফ্যারাডে ধ্রুবক কত 96,500। তো আমরা চলো কোশ্চেনটা সলভ করি, এটা তাহলে বুঝবো। কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও সাইডে। দেখো কি দেওয়া আছে এখানে, প্রথমত কপার সালফেটের জলীয় দ্রবণ 0.5 এম্পিয়ার। আচ্ছা, কপার সঞ্চিত করবা, তাই না? কপারের আণবিক ভর কত? কপার, এখানে কপারের আণবিক ভর কত আমরা জানি কত 63.5। কয়েকটা আণবিক ভর একটু মনে রাখবা। আয়রন, তাই না? জিঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কি সিলভারের প্রায় 108, জিঙ্কের হচ্ছে তোমার কি 65.3, আয়রনের হচ্ছে তোমার কত? আয়রন হচ্ছে তোমার কি 58.5 নাকি 55.8, তাই না? 55.8, 55.8। ও শিট, 55.8 কেন দিলাম এগুলা? আচ্ছা, 55.8 অথবা 58.5 যেটাই হোক, এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, জিঙ্কেরটা সিলভারেরটা 107 বা 108 যেটা ধরতে পারো, সমস্যা নাই। তো এগুলো মনে রাখবা। আর কপারেরটা কত 63.5, কারণ এই চারটা থেকে বেশি কোয়েশ্চেন আসে, বিশেষ করে কপার। তো কপার সালফেটের জলীয় দ্রবণে এটা আণবিক ভর কত 63.5। তারপর দেখো আই, তড়িৎ প্রবাহ কত এখানে 0.5 এম্পিয়ার। ওকে, কতটুকু চালনা করলাম আমি 10 মিনিট, টি কত 10 মিনিট, 10 এর সাথে আমি কত যোগ গুণ করব মিনিট, 60 সেকেন্ড, তাই না? 60 করে যোগ গুণ করবো, তাহলে কত 10 × 60, এটা কি সেকেন্ড, এটা হবে কি আমার সেকেন্ড, সবসময় সেকেন্ডে নিয়ে করবা। আর এন যোজনী কত, কপারের যোজনী কত 2, আর এফ তো আমরা জানি কত 96,500। ওকে, চলো আমরা সলভ করে ফেলি এটাকে। সো আমরা এখানে যদি বসায় ফেলি তাহলে ডাব্লিউ ইকুয়াল কত MIT ডিভাইডেড NF, তাহলে এম কত 63.5 ইন্টু আই কত 0.5 ইন্টু টি কত 10 × 60। আমি কেন আগে কাটি না এটা একটু পরে বুঝবা। এন কত 2, পরে কত 96,500। চলো কাটাকাটি যাই। এই শূন্য কাটা, শূন্য কাটতে পারি আমরা, এই শূন্য কাটা। ওকে, রইল কত এখানে 6। 6 দিয়ে 965 কে কাটলে কত আসে জানো? 6 দিয়ে যখন 965 কে কাটবে তখন আসে কত জানো? 160। বুঝাইতে পারলাম? 160 আসে। ওকে,
চলো এখন আমরা যদি কাটি, তোমার 2 দিয়ে এখানে কত 63, বাট আমরা এখানে 63 না ধরে কত দিলাম 64 দিলাম, কত দিলাম এখানে 64। তো 2 দিয়ে যদি 64 কে কাটি কত হয় 32, মানে 31.25 হবে, বাট আমি ধরলাম কত 32। আচ্ছা, তো আমরা 32 দিয়ে যখন 160 কে কাটবো তখন আসবে কত, 32 দিয়ে যখন 160 কে কাটবো তখন আসবে কত ভাইয়া 5, কত আসবে 5, ঠিক আছে। 32 দিয়ে 160 কে কাটবো তো 5, 5 দিয়ে যখন 0.5 কে কাটবো, 5 দিয়ে যখন 0.5 কে কাটবো তখন আসবে হচ্ছে তোমার কি কত 0.1। আমরা আলটিমেটলি বলতে পারি কত এখানে 0.1 গ্রাম। তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ কতটুকু 0.1 গ্রাম, ঠিক আছে ভাইয়া 0.1 গ্রাম, বাট 0.1 না 0.09 সামথিং হয় আর কি, এটা আমি উত্তরটা মনে আছে, বাট 0.1 এর কাছাকাছি হবে, বুঝছো। তো একটা কথা মনে রাখবা, 6 দিয়ে যখন 965 কাটবা, তুমি দেখো প্রত্যেকটা জায়গায় যখন সময়টাকে তুমি সেকেন্ড মানে সেকেন্ডে নিবা তখন কিন্তু তোমার এখানে একটা 6 থাকবেই, 60 এর 6, এই 6 দিয়ে তুমি অলওয়েজ কি 965 কাটবা। এই টাইপের কোয়েশ্চেন করলে এই 6 দিয়ে অলওয়েজ কি 965 কাটবা, 965 থাকবে, কেন থাকবে কারণ এটা কি 96,500 কুলম, এটা তো অবশ্যই দিতে হবে। তো তুমি 965 কে অবশ্যই 6 দিয়ে কাটবা এবং বসাবে কত 160, এটা করে ফেললে বাকিটা তোমার অটোমেটিক্যালি তোমার কিন্তু হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি শর্টকাট ক্যালকুলেশন আর কি। ওকে, তো এরপর আসো ইএমএফ, ইএমএফ এর কোয়েশ্চেন। হ্যাঁ, তো ইএমএফ এর কোয়েশ্চেন দেখো, ইএমএফ মানে কি আমরা অনেক বড় একটা সূত্র জানি যে এনোডের অক্সিডেশন মাইনাস কি ক্যাথোডের, মানে এনোডের অক্সিডেশন মাইনাস কি ক্যাথোডের রিডাকশন, তাই না। সো এনোডের অক্সিডেশন প্লাস কি ক্যাথোডের রিডাকশন, তো এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। আমরা ইএমএফ বা ই নট সেল যেটা বলো না কেন, ইএমএফ ইকুয়াল সূত্র কি বড় মান মাইনাস ছোট মান, ইএমএফ ইকুয়াল কি ভাইয়া বড় মান মাইনাস কি ছোট মান, এই কথাটা মনে রাখবা। তোমাকে দুইটা মান অবশ্যই দেওয়া থাকবে, তুমি কি করবা ওইখান থেকে বড় মান মাইনাস ছোট মান এই কথাটা মনে রাখবা, তাহলেই হবে। তো দেখো এখানে কি হচ্ছে, কোনটা এনোড কোনটা ক্যাথোড কিচ্ছু দরকার নাই, তোমাকে দুইটা মান দেওয়া আছে, একটা কি -0.35 আর একটা কি +0.12। তো বড় কে অবশ্যই +0.12, ওকে, মাইনাস কি বসাবো ছোট মান, ছোট মান কত -0.35, 0.12 মাইনাস মাইনাস প্লাস 0.35, তাহলে কত আসতেছে আমার এখানে 0.47। এটাই হচ্ছে কি তোমার ইএমএফ, মনে থাকবে ইএমএফ। তো তোমরা আমাকে বলবা ইএমএফ এর মানটা যখন 0.47 হয়েছে, এখন এই পাত্রটা কি ক্ষয় হবে নাকি ক্ষয় হবে না, এইটা তোমরা কমেন্টে উত্তর দিবা, ঠিক আছে, এটা উত্তর দিবা। এটা থিওরি থেকে ধরলাম, আমি তো ম্যাথ পড়াইলাম তোমাদেরকে, থিওরি কোশ্চেন ধরলাম যে পাত্রের ক্ষয়টা কি হবে কি হবে না, তোমরা এটা উত্তর দিবা। ওকে, সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রির গাণিতিক যে সমস্যাগুলা, প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে পড়ানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবা। কোনো কিছু যদি মনে হয় যেন বুঝতে পারি নাই, টেলিগ্রামে ডিসকাশন গ্রুপে অবশ্যই অবশ্যই জানাবা, তোমাদেরকে সলভ করে দেবো, অথবা কমেন্টে জানাবা, মানে যে কোনো ভাবে, বুঝতে না পারলে অবশ্যই ভাইয়া জানাবা, ঠিক আছে। তো যে কোনো জায়গায় প্রবলেম হলে জানাবা, এবং এই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু তুমি 5 থেকে 6-7 মার্ক, 5 থেকে 7 মার্ক ইজিলি তুমি কমন পাবা, কারণ পরীক্ষার হলে ভাইয়া এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমার আসবে না। গাণিতিক কি আসবে ভাই, আমি তো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা গাণিতিক জিনিস দেখাই দিলাম, এর বাইরে আসবে কোত্থেকে, কোয়েশ্চেন কি আছে আর নাই। তো সবগুলো দেখাইলাম, মনোযোগ দিয়ে ভিডিওটা আশা করি যারাই দেখছো লাস্ট পর্যন্ত তারা প্রত্যেকেই এই কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তো ইনশাল্লাহ সামনে আমি সূত্রগুলা আমাদের টিমকে বলবো যে সূত্রগুলো প্রত্যেকটা রেডি করে রাখতে, একটা লেকচার শিট করে প্রত্যেকটা সাবজেক্টের সূত্রগুলো তোমাদেরকে আলাদা পিডিএফ করে দিয়ে দিব, তোমরা সূত্রগুলো জাস্ট চোখ বোলাবা, সূত্রগুলো বা ফর্মুলাগুলো যখন তুমি চোখ বুলা যাইতে পারবা তখন কি হয় জানো, তোমার আসলে মানে সূত্রগুলো মাথায় থাকলে তোমার আসলে কোয়েশ্চেনে জাস্ট মানগুলো দেওয়া থাকবে, তুমি বসাবা, তোমার উত্তর কিন্তু হয়ে যায়। ঠিক আছে সবাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আমি একটু ভিডিওটা আপলোড দিয়ে আমার একটা ঘুম দিতে হবে, কারণ সারা দিন মানে সারা রাত ঘুমাই নাই। স্টিল কয়টা বাজে মনে হয় 11টা বা কয়টা বাজে দেখি তো, এখন বাজে হচ্ছে তোমার 11টা 50, মানে এই একটা কন্টেন্ট নিয়ে আমি রাত 12:30 থেকে কাজ শুরু করছিলাম, 11টা 50 বাজে এখন আইসা শেষ হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।